তোমার লাইফ নিয়ে যদি একটা সিনেমা করা হয় সেটার টাইটেল কি হবে? কমপ্লেন কমনলি শুনি যে ওকে আমার পায়ে ব্যথা করতেছে, অনেকক্ষণ দাঁড়ায় রান্না করার পরে, অনেকক্ষণ দাঁড়ায় কাজ করার পরে পায়ে ব্যথা হচ্ছে। এটা মেকানিক্যাল প্রেশারের জন্য। আমি 2014 সালে পিএইচডি শুরু করি এবং ফার্স্ট পিএইচডি ইন অস্ট্রেলিয়া। আমার কাছে একটা কমিটমেন্ট ছিল যে দেশের জন্য কিছু করতে হবে। 2018 সালে আমি ফুড ব্যালেন্স টেকনোলজি বাংলাদেশও ক্রিয়েট করি। Hi everyone, welcome to Life Raw and Real. Today we have a very special guest, a foot health specialist and footwear designer who has received numerous global awards for his research and innovation. From a village boy to a successful entrepreneur, I would like to welcome Syed Ahmed. So এই যে বিজনেস তুমি সেট আপ করলে, তো তোমার কি মনে হয় এই বিজনেসে মানে সো ফার তোমার বিগেস্ট অ্যাচিভমেন্ট কি? আমি বিজনেস শুরু করার পরে অবশ্যই নিজের যে বিজনেস লিডারশিপ এটাকে প্রমাণ করার অনেক সুযোগ আসছে। দিস ইজ গ্রেট। অ্যাট দ্য সেম টাইম আমার প্যাশন ছিল যেহেতু এই প্রফেশনটাকে আরও ভালো করে বোঝা এবং রিসার্চ করা এবং অন্যান্য প্রফেশনালদের সাথে এঙ্গেজ করা। আমি 2014 সালে পিএইচডি শুরু করি এবং ফার্স্ট পিএইচডি ইন অস্ট্রেলিয়া এবং 2023 সালে আমি শেষ করি। সো ফার আই এম দ্য অনলি অ্যান্ড ভেরি ফার্স্ট পিএইচডি ইন অস্ট্রেলিয়ান পেডিয়াট্রিক্স। সো এই জার্নিতে আমি অনেক কিছু শিখেছি রিসার্চ সম্পর্কেও এবং অন্যান্য হেলথ প্রফেশনালদের সাথে ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে। এবং বিজনেসে শুরু করার পরে 2016 সালে আমি আবার ফুড ব্যালেন্স টেকনোলজি রিঅ্যাক্টিভেট করি আমার আগের কোম্পানিকে 6 মাসের নোটিশ দিয়ে যে আমি এবার নিজে কিছু করতে চাই। তো আবার রিস্টার্ট করার পরে আমার যেহেতু নেটওয়ার্ক ছিল 3 মাসের মধ্যেই আমি মোটামুটি ঘুরে দাঁড়াইছি। জব থেকে রিজাইন করার পরে নতুন বিজনেস শুরু করার পরে ইন দ্য মিন টাইম আমার যেহেতু আব্বার কাছে একটা কমিটমেন্ট ছিল যে দেশের জন্য কিছু করতে হবে। 2018 সালে আমি ফুড ব্যালেন্স টেকনোলজি বাংলাদেশও ক্রিয়েট করি। আমার ভাগনাকে ওকে আমি বিদেশে পাঠালাম পেডিয়াট্রিক্স পড়ার জন্য, করে ওকে সেট আপ করে দিলাম। এবং 2020 সালে কোভিডের আগে আমি আমার এক ক্লোজ জুনিয়র ক্যাম্পাসের আরিফকে নিয়ে, তারপরে দিনারকে নিয়ে এটা একটু বড় আকারে ক্লিনিক্যাল সেট আপ এবং ফ্যাক্টরি সেট আপের দিকে গেলাম বাংলাদেশেও। আর অস্ট্রেলিয়াতে আমরা শুরু করেছিলাম ওয়েস্ট মিডের ছোট্ট একটা ক্লিনিক রুম থেকে, সেখান থেকে এক্সপ্যান্ড করলাম এবং 2021 সালে আমরা কাসল হিলে বড় ওয়্যার হাউসে আমরা মুভ করলাম। সেখানে হোলসেলটা শুরু করলাম। আমেরিকান এবং ইউরোপিয়ান বেশ কিছু ব্র্যান্ড নিয়ে এসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ডিস্ট্রিবিউশন শুরু করলাম। তারপরে ক্লিনিক বাড়লো, আমার স্টাফ বাড়লো, ক্লিনিক্যাল স্টাফ, অ্যাডমিনিস্ট্রেশন স্টাফ। দেন আপনার যেটা হলো যে ফ্যাক্টরিটাকে বাংলাদেশে বড় করতে শুরু করলাম এবং এই বিষয়ে ইভেন পুরো সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশে আমরা যে সার্ভিসটা দিচ্ছি ফুড কেয়ারের, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। আর আচ্ছা, আমি এটা বলতে ভুলে গেছি, আমার পিএইচডি বিষয়টা ছিল ডায়াবেটিক ফুড কেয়ার এবং ডায়াবেটিক ফুডওয়্যার। মানে ডায়াবেটিস হলে কি টাইপের ফুটওয়্যার ইউজ করা উচিত? ডায়াবেটিস হলে যেটা হয় মানুষের পায়ে, চোখ, কিডনি, আপনার হার্ট এবং পায়ে 4টা অর্গান এফেক্টেড হয়। সো ফুড কেয়ারটার জন্য যে আলসার ঠিক হয়ে গেলে বা আলসার যাতে না হয় বা আঙ্গুল যদি কাটা হয়, পা কাটা হয়, আরও যাতে কাটতে না হয়, এটার জন্য স্পেশাল জুতা লাগে। এটা নিয়ে আমার পিএইচডি। সো এটাকে প্রিভেন্ট করে, অ্যাম্পুটেশন যাতে পা কাটতে না হয় সেটার প্রযুক্তি নিয়ে আমার পিএইচডি করা। তো এটা বাংলাদেশে আমরা শুরু করলাম ফ্যাক্টরি সেট আপ, ক্লিনিক্যাল সেট আপ। আর অস্ট্রেলিয়াতে এটার যেহেতু আমি এটার উপরে আমার স্পেশালাইজেশন, দেন এটা আরও গ্রো হতে লাগলো, আমার ক্লিনিক বাড়লো। তারপর আমি অ্যাডেলাইড থেকে ফ্লিন্ডার্স মেডিকেল কলেজ থেকেও রিকোয়েস্ট পেলাম যে ওদের ওখানে করতে পারি কি না। তারপর ওখানে আমাকে প্রতি সপ্তাহে প্রতি মাসের একবার করে যেতে হয়। ইন দ্য মিনটাইম সিডনির সেন্ট ভিনসেন্ট হসপিটাল ওরা আমাকে এমপ্লয় করলো কনসালটেন্ট হিসেবে এবং আমার কোম্পানিকে সুযোগ দিল সমস্ত প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য। এদিকে নিপেন হসপিটাল আমাকে অস্ট্রেলিয়ার ফার্স্ট পেডিয়াট্রিক্স হিসেবে অনারারি অ্যাপয়েন্টমেন্ট দিল, ওখানে আমাকে ক্লিনিক রুম দিল। ওখানে আপনার হাই রিস্ক ফুড এবং যে ফুড অ্যান্ড সার্জারি, এই দুইটা ডিপার্টমেন্টের সাথে আমি একসাথে কাজ করি ইন্টারনাল কনসালটেন্ট হিসেবে এবং আমার কোম্পানি সব প্রোডাক্ট সাপ্লাই দেয়। এভাবে আস্তে আস্তে আমার বিজনেসের আওতাটাও বাড়তে থাকলো এবং ইনোভেশনটা পিএইচডি থেকে যে নলেজটা আসছে প্লাস ক্লিনিক্যাল নলেজ থেকে আসছে, যেই এটাকে প্রযুক্তিটাকে আরও উন্নত করা, তারপরে যে সেটার উপর এখন তুমি কাজ করছো। সেটার উপর কাজ করছি এবং এখান থেকে আরও কিছু ইনোভেশন হচ্ছে, নতুন আরও ব্র্যান্ড ক্রিয়েট করলাম। এর পরবর্তীতে যাত্রা আরেকটা শুরু হলো আমার অর্থোজেনিক্স নামে একটা কোম্পানি, যেটা কিনা আমাদের যে এখানকার যে নলেজটা প্রোডাক্ট ইনোভেশন এটাকে আমাদের গ্লোবালি ছড়িয়ে দেওয়ার জন্য
অর্থোজেনিক্সের যাত্রা শুরু। ফুড ব্যালেন্স টেকনোলজি, অর্থোজেনিক্স, এই দুটো আমার প্রাইমারি কোম্পানি। এবং আমরা এখন জার্মানিতে, জার্মানদের কাছ থেকে আবার শেখা, এখন জার্মানিতে আমার টেকনোলজি রপ্তানি করতেছি। জার্মান কোম্পানির হয়ে আমরা কাজ করতেছি। মিডল ইস্টে আমরা সাপ্লাই দিচ্ছি, নিউজিল্যান্ডে সাপ্লাই দিচ্ছি, অস্ট্রেলিয়াতে সাপ্লাই দিচ্ছি। ওখানে যে আমাদের মতো যারা প্রফেশনাল তাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছি, তাদেরকে ক্লিনিক্যাল সাপোর্ট দিচ্ছি। সো এটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট। আর যেহেতু বাংলাদেশ বা পুরো এশিয়াতে এই ধরনের প্রযুক্তি নেই, তো আমাদের টিমে প্রথমে এটা সেট আপ করা। এখন পর্যন্ত আমরাই একমাত্র পুরো রিজিয়নে। আমাদের অনেক পেশেন্ট ইন্ডিয়া থেকে আসতেছে, শ্রীলঙ্কা থেকে আসতেছে, থাইল্যান্ড থেকে পেশেন্ট আসতেছে আমাদের সার্ভিস নেওয়ার জন্য বাংলাদেশে। খুব নিশ সাবজেক্ট তোমার স্পেশালাইজেশন, রাইট? আমি এরকম শুনিনি, সত্যি কথা বলতে, মানে এটা আমার নলেজের আওতার বাইরে, and also for the normal people. But thank you so much, for sharing such insights about footwear and how it impacts food health. I must say that তোমার স্টোরি শুনে so far যেটা মনে হচ্ছে যে always you have been a gifted student. And it's fortunate enough. No, obviously there is a lot of hard work behind it, as well as you have been a very talented student, কারণ তুমি যেটাই করেছো সেটাই খুব সাকসেসফুলি করেছো। সো তুমি অস্ট্রেলিয়ায় আসলে তুমি একজন নতুন মেন্টরের আন্ডারে কি এই ফুড হেলথের রিসার্চটা কন্টিনিউ করলে? আমি অ্যাকচুয়ালি এসে যেহেতু স্কিল মাইগ্রেশন এসেছি, সো আমার প্রথম ল্যান্ডিং ছিল অ্যাডেলাইডে, আর আমার মেন্টর ছিলেন সিডনিতে। সো আমি এসে এখানে আমি বলবো যে খুবই লাকি। আমি 3 দিনের মাথায় ওই 2009 সালের ডিসেম্বরে আমি অ্যাডেলাইডে ল্যান্ড করি। তখন প্রচুর মাইগ্রেন্ট আসতেছিল বাংলাদেশ থেকে বা সারা ওয়ার্ল্ড থেকে অস্ট্রেলিয়াতে। ওই সময় স্কিল মাইগ্রেশনটা হঠাৎ করে ওপেন করলো এবং ক্রাইটেরিয়াটা রিলেটিভলি ওরা ওপেন ছিল ফর মেনি প্রফেশনালস। সো যেখানে প্রচুর ডক্টর, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার্স, প্রোডাকশন ম্যানেজার, এবং আমি নিজে আসি একজন প্রোডাকশন ম্যানেজার হিসেবে। তো প্রচুর লোক আসলো এবং জব ক্রাইসিসটা তখন বেশ ভালোই ছিল। বাট আমি এক্সেপশনালি লাকি, 3 দিনের মাথায় দেখলাম যে একটা নিউজ পেপার অ্যাড ছিল। আমার এক বন্ধু আমাকে বললো যে এটা তো মনে হচ্ছে শু ডিজাইনার চাচ্ছে, সো মেবি তোমার জন্য সুইটেবল হবে। তো আমি তখন 3 দিন মাত্র হয় অ্যাডেলাইডে, ওদের অ্যাকসেন্ট বুঝি না কিছুই। তো তবুও সাহস করে ফোন করে বসলাম। ফোন করার পরে ওরা বলে যে তুমি বিকেলে আসো ইন্টারভিউ দিতে। যাওয়ার পরে দেখলাম যে ওনার, সে টেবিলে অনেকগুলি জুতা রেখে দিছে। জুতা রেখে আমাকে বলেছে যে আগে প্রবলেম ফাইন্ড আউট করো জুতাগুলোর এবং কীভাবে ইমপ্রুভ করা যায়, 3টা করে বলতে হবে। তো আমি প্রথমে কয়েকটা ধরেই, যেহেতু আমি প্রোডাকশনের এবং শুয়ে আমার প্যাশন, জুতা আমার সাথে কথা বলে। এটা কোন কোম্পানি ইফ ইউ ডোন্ট মাইন্ড? এটা ছিল আনলি শুজ, সাউথ অস্ট্রেলিয়াতে। ওকে, এন্ড ইজ ইট অ্যান অস্ট্রেলিয়ান ব্র্যান্ড? অস্ট্রেলিয়ান ব্র্যান্ড, এবং অ্যাডেলাইডে এরা ভালো পরিচিত। এরা মেইনলি ড্যান্স শু করে এবং শু মডিফিকেশন করে কিছুটা মেডিকেল পারপাজে। এরা মোর ফর লোকাল স্পেশালাইজড। তো ওরা যখন আমাকে জুতাগুলো দেখালো, জুতার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে এক্সপ্লেন করার পরে দেন ওনার খুবই এক্সাইটেড হলো। জি, দেন পরে বললো যে ঠিক আছে তুমি যাও, তোমাকে আমরা কালকে জানাচ্ছি। কিন্তু দেখা গেলো যে আমরা 10 মিনিট পরেই ফোন করছে আবার, সে তার ওয়াইফের সাথে এবং কলিগদের সাথে কথা বলে যে ওয়েন ইউ ওয়ান্ট টু জয়েন। সেটা আমার জন্য ছিল একটা সারপ্রাইজ, যেটা কারণ আমি মেন্টালি রেডি ছিলাম যে আই হ্যাভ টু সার্ভাইভ। এবং আমার বন্ধুরা বলেছিল যে জব পাওয়া যাচ্ছে না, সো আই ওয়াজ প্রিপেয়ার টু টেক এনি জব। ইভেন আই ওয়াজ থিঙ্কিং ইফ আই হ্যাভ টু ডু ক্লিনিং, I have to do it. I just have to survive and then go for my dream. মানে এত বছরে তোমার যে হার্ড ওয়ার্ক, রিসার্চ, নলেজ, ফাইনালি ইট পেড অফ, দ্যাট তোমাকে কোনো অড জব করতে হয়নি। তুমি ডাইরেক্টলি ইউ জয়েন্ড, you got an opportunity to continue in the professional field from the first week. তারপরে হয়ে যাওয়ার পরে আমি 2 দিন পরে আবার সিডনিতে ফ্লাই করলাম, কারণ আমার কমিটমেন্ট ছিল যে আমি আমার মেন্টরের সাথে দেখা করব। এসে আমি তার ক্লিনিক সেট আপ দেখে, এটা ছিল আমার জন্য নতুন ওয়ার্ল্ড এবং খুবই এক্সাইটিং। এবং সে তার লাকিলি ওই দিন তার অফিসে, ওই যে এটাকে বলা হয় পেডিয়াট্রিক্স প্রফেশন অস্ট্রেলিয়াতে, এটা অ্যালাইড হেলথ প্রফেশন। তো ওনার আরও কয়েকজন সিনিয়র কলিগরাও ছিলেন যারা কিনা ইন্ডাস্ট্রি লিডার এবং তারা গ্লোবাল লিডার। তো সবার সাথেও সৌভাগ্যবশত দেখা হয়ে যাওয়ার পরে সবাই ইন্সপায়ার করলো আমাকে, এবং ওই দিন আমি এনরোল করে যাই যে পেডিয়াট্রিক্স আমি পড়াশোনা করব। তো শর্তটা ছিল যেহেতু আমাকে ফুল টাইম জব করতে হবে, স্কিল মাইগ্রেশনের কন্ডিশনটা ছিল, আর ফুল টাইম জব পেয়ে গেছি প্রফেশনাল, সেটাও আমাকে শেখাবে। তো আমি ফিক্স করলাম যে উইকেন্ডে এসে আমি ক্লাস করব, এবং প্রতিদিন শুক্রবার আমি কাজ শেষ করে ফ্লাই করতাম সিডনিতে, শনি রবিবারে ক্লাস করে
সোমবার আর্লি মর্নিং আমি চলে যেতাম অ্যাডেলেডে গিয়ে আবার জব করতাম। টানা 1.5 বছর এভাবে করে গেছি। করার পরে যে 3 বছরের কোর্সটা কোন ইউনিভার্সিটিতে করছিলেন? এটা ছিল অস্ট্রেলিয়ান স্কুল অফ পেডিয়াট্রিক্স। এটা স্পেশালাইজেশন অনলি ফর পেডিয়াট্রিক্স এই প্রফেশনটার জন্য। এবং আমার যিনি মেন্টর ছিলেন কার্ল হাইন্স শর্ট, উনি ছিল মেইন ট্রেনার এবং অন্যান্য অনেক ট্রেনার ছিলেন, যেমন ক্যাসপার ওজিঙ্গা, তারপরে ক্লেয়ার নেলসন, তারপরে রিচার্ড, বেশ কয়েকজন ছিলেন। তো যারা এই ফিল্ডে স্পেশালাইজ করেন লিডার। তো ওনাদের থেকে আমি তারপরে ইউএসএ থেকে একটা অনলাইন কোর্স করে নিলাম। তারপরে 3 বছরের কোর্সটা আমি 1.5 বছরেই আমি মোটামুটি শেষ করে ফেললাম, যে থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালও করতেছিলাম। তো এরপরে আমাকে যে বোর্ড ভাইভা দেওয়ার সুযোগ ছিল, তো আমি আগেই বোর্ড ভাইভাতে বসে গেলাম। তো বোর্ড ভাইভাতে পাশ করার পরে তখন তারা কনফিউজড হয়ে গেলো যে এরকম তো হয়নি যে 3 বছরের আগে কেউ বোর্ড ভাইভা দিয়ে পাশ করে ফেলছে। তো পরে তারা আমাকে প্রভিশন দিল যে ওকে, তোমাকে আমরা হাফ লাইসেন্স দিচ্ছি প্র্যাকটিস করার, 3 বছর কমপ্লিট হওয়ার পরে ফুল লাইসেন্স দিব। তো লাকিলি আমার যেহেতু প্র্যাকটিস করার, আচ্ছা এই লাইসেন্সটা কি ওই অ্যাপ্রা লাইসেন্স? এটা হলো অস্ট্রেলিয়ান পেডিয়াট্রিক্স রেজিস্ট্রেশন বোর্ডের লাইসেন্স, যেটা হলো ইন্ডিপেন্ডেন্ট। অস্ট্রেলিয়াতে আপনার অ্যাপ্রা, বেশিরভাগ হেলথ প্রফেশনগুলো অ্যাপ্রা আন্ডারে যায়, বাট স্টিল কয়েকশো হেলথ প্রফেশন, অ্যালাইড হেলথ প্রফেশন আছে যারা কিনা ইন্ডিপেন্ডেন্ট লাইসেন্স বা ইন্ডিপেন্ডেন্ট রেজিস্ট্রেশন বোর্ড আন্ডারে চলে। সো এটা বলে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যালাইড হেলথ, আমরা ওইটার মেম্বারশিপে, নট অ্যাপ্রা। তো ওইটার পেয়ে যাওয়ার পরে দেন আমার লাইসেন্স প্র্যাকটিস করার সুযোগ হলো। দেন আমার আরেকজন মেন্টর দরকার হলো যার কারণে আমি লোকালি প্র্যাকটিস করতে পারবো। তো অনেক কষ্টে একজনকে পেয়ে গেলাম। সে আমাকে বললো যে তুমি আরেকটু সময় নাও, তো আমি যদি অপরচুনিটি ক্রিয়েট হয়, যেহেতু আমি রিটায়ারমেন্টে যাবো শীঘ্রই, সো আমি ওয়াইন্ড ডাউন করতেছি, তুমি 5 বছর আগে হলে তোমাকে সুযোগটা দেওয়া যেত এখানে। আর ওর ছেলেকে প্রিপেয়ার করতেছিল যে ওর ছেলেকে ওর সুযোগটা দিবে। তো 6 মাস পরে হঠাৎ একদিন কল পেলাম আমার কাছ থেকে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে হঠাৎ করে সে আমাকে উইকেন্ডে কেন কল করলো। সে বলছে যে তোমার জন্য একটা নিউজ আছে, যে আমার ছেলেকে প্রিপেয়ার করতেছিলাম আমি বিজনেসটা হ্যান্ড ওভার করার জন্য, বাট ওর নতুন গার্লফ্রেন্ডের সাথে সে বলছে যে এই প্রফেশন থাকবে না এবং সে মুভ আউট করছে বাসা থেকে। সো ইফ ইউ আর স্টিল ইন্টারেস্টেড, ডু ইউ ওয়ান্ট টু লার্ন? তো আমি আমার জন্য সব সুযোগ, আমার বসকে বললাম যে এরকম সুযোগ আছে, কী করা যাবে। তখন আমার ওই ফুল টাইম জব আমি পার্ট টাইমে গিয়ে 2 দিন আমি ওখানে জয়েন করলাম এবং ফ্রি, উইদাউট পে। দ্যাটস অ্যামেজিং। এইভাবেই আমি আমার 1 থেকে 1.5 বছর কন্টিনিউ করলাম উইদাউট পে। তার মেশিন মুছিয়ে দিতাম, ফ্লোর মুছিয়ে দিতাম, বিনিময়ে এসে আমাকে কাজ শেখাতো। সো তুমি পার্ট টাইম জব করছিলে এবং তুমি আন্ডার মেন্টরশিপ তুমি কাজও শিখছিলে। জি। তো তুমি নিজের বিজনেস কবে লঞ্চ করলে? আমার বিজনেসটার প্রথম জন্ম হলো 2011 সালে। এটার কারণ ছিল যেহেতু আমি মেন্টরশিপ নিচ্ছিলাম, আর অ্যালাইড হেলথ প্র্যাকটিসের জন্য আপনাকে ইন্স্যুরেন্স থাকতে হবে। সো আমি যেহেতু আনপেইড ওয়ার্ক করতেছিলাম, সেই ইন্স্যুরেন্স ক্রাইটেরিয়া মিট করেছিলাম। তখন আমার মেন্টর আমাকে অ্যাডভাইস করলো যে তুমি নিজের একটা বিজনেস ক্রিয়েট করে নিয়ে আসো, নিজের লাইসেন্স নিয়ে আসো, নিজেই পেশেন্ট কালেক্ট করো, আমার মেশিন এবং আমার সেট আপ ইউজ করে তুমি প্রোডাক্ট বানাও, এবং যদি আমার ক্লিনিক তোমার পেশেন্ট দেখার জন্য ইউজ করতে হয় সেটাও করো। সো আমি সুযোগটা নিয়ে নিলাম সাথে সাথেই। তো এই থেকে আমার ফুড ব্যালেন্স টেকনোলজি কোম্পানির জন্ম এখান থেকে। তো এরপরে আমার কিছু পেশেন্ট লাকিলি আমি রেসপন্স পাচ্ছিলাম, এবং বেশিরভাগই যে আমার যেখানে আমি জব করতাম বসও আমাকে খুব ইন্সপায়ার করতেছিল, এবং সেও তার ফ্রেন্ড বা তার যে ক্লায়েন্টেল তাদেরকে বলতেছিল যদি কাদের স্পেশালাইজ ফুড এর দরকার হয় তাহলে সাইদের সাথে কন্ট্যাক্ট করো এবং ও হেল্প করবে। সো এবং সেইটাকে আমাকে অনুমতি দিয়ে দিল। তুমি এই দুজনের থেকে অনেক প্রফেশনাল সাপোর্ট পেয়েছো আর কি, মানে দ্যাটস রিয়েলি গুড। এবং আমার যেটা বস ছিল ও হলো ব্রিটিশ অরিজিন, এবং ওর ওয়াইফ ছিল নার্স এবং ভেরি ট্যালেন্টেড নার্স, এবং সে তার বাবা ছিল অস্ট্রেলিয়ান ফার্মার্স ইউনিয়নের প্রেসিডেন্ট। সো শি কামস ফ্রম এ ভেরি হাই প্রোফাইল ফ্যামিলি এবং ট্যালেন্টেড ফ্যামিলি। সো এবং ওরা দুজনে যেটা করতো, আমি মাত্র 1 সপ্তাহ হলো আমার অস্ট্রেলিয়াতে, শুরু থেকে আমাকে কালচারাল যে ব্যারিয়ারগুলো এটাকে উচ্চারণের জন্য যে ট্রেনিং দেওয়া, কথা বলা, লোকাল কালচারটাকে বোঝা, এবং সবার কাছে খুব পজিটিভলি প্রেজেন্ট করা কাস্টমার আসলে। কারণ আমি যে এনভায়রনমেন্টে কাজ করছিলাম পুরোটাই অস্ট্রেলিয়ান এনভায়রনমেন্ট। সো ওইখানে অ্যাডাপ্ট করার জন্য ওই সাপোর্টটা আমাকে ওরা শুরু থেকে দিয়ে যাচ্ছিল। সো এটা আমি এক্ষেত্রে খুবই লাকি। প্লাস মেন্টর যে উনি আমাকে শেখাচ্ছিলেন ওনার মতো করে, এবং ওনার প্রায় 55 ইয়ার্স এক্সপিরিয়েন্স ছিল। তো উনি, ওনার মেন্টর ছিল একজন জার্মান, যে কিনা ওয়ান অফ দ্য পায়োনিয়ার অস্ট্রেলিয়াতে, জার্মানি থেকে এই প্রফেশনটাকে নিয়ে আসছেন। সো আমি লাকি ছিলাম যে প্রায় মোর দ্যান 100 ইয়ার্স
এক্সপিরিয়েন্স আমার উপরে পোর করা হচ্ছিল ও মাই গড। তো এই জন্য বাট অনেক অনেক শেখার সুযোগ পেয়েছো, জি, যেটা শেখার তোমার সুযোগ এখনো পেয়েছি। কাজে লাগছে এবং এখন ফিউচারেও লাগছে। জি, এবং আমার কেরিয়ারটাকে ফাস্ট ট্র্যাক করার জন্য ওই এক্সপিরিয়েন্সটা, এবং সে যেহেতু রিটায়ারমেন্টে যাচ্ছিল, সে চাচ্ছিল তার যত নলেজ আছে 55 ইয়ার্সে যতটা পাস করে যেতে। এবং আমি উইকেন্ডের সময় পেলে গিয়ে বসে থাকতাম, তার সাথে কফি খেতাম, এবং তখন বিভিন্ন পেশেন্টের ফাইল নিয়ে এসে বসতো। এবং তার জন্য এটা ইন্টারেস্টিং ছিল, কারণ এটা তো টেকনিক্যাল বিষয়, সবার সাথে এটা নিয়ে কথা বলে মজা পাওয়া যায় না, যে বুঝে তার সাথেই। সো আমার জন্য এটা ছিল অফুরন্ত সুযোগ, কারণ আপনি অনেক টাকা দিয়েও এই গল্পগুলো শুনতে পাবেন না। So আমার জন্য ছিল, এবং উনি যেহেতু বয়স হয়ে গেছে এবং উনি আমাকে লাইক করতো, আমার সাথে এগুলো নিয়ে গল্প করতে পছন্দ করতো, পেশেন্টের ফাইল বের করতো, তারপরে তার জন্য কী কী ডিভাইস সে বানাইছে ছবি দেখাতো, পরে কোনো যদি পুরোনো মডেল থাকতো সেগুলো দেখাতো। সো ওইখান থেকে আমার জন্য একটা সিকোয়েন্স ছিল যে পেশেন্টের মেডিকেল হিস্ট্রি, ট্রিটমেন্ট গোল, পেশেন্ট কী করতে পারে, মোবিলিটি ডিভাইস কী করতে পারে না, এবং উনি কী ডিভাইস বানিয়েছে সেটা থেকে আমার কী সাপোর্ট পেয়েছে। সো কন্টিনিউয়াস যে পেশেন্ট জার্নিটা, এটা থাকার সুযোগ হলো। সো এটা আমাকে খুব দ্রুত এই প্রফেশনটাকে গ্রাস করতে সুবিধা হয়েছে। তো এরপরে আমার যেহেতু পার্ট টাইমে জব করতাম, এই পার্ট টাইম জবটাকে ইনকাম সাপোর্ট দেওয়ার জন্য আমাকে নাইটে উলটসে জব করতে হতো। নাইট ফিলিং করে আমি কিছুটা ইনকাম ক্যাপচার করতাম। আর বিজনেস যেহেতু নতুন, আর ইনকামটা অতটা হতো না, এবং যেটা হতো তা দিয়ে আমার যে পড়াশোনা চলতেছিল, সিডনি আসা লাগতো, প্লাস অনেক ইকুইপমেন্ট কিনতে হতো। তো ওই সাপোর্টটা দেওয়া লাগতো। অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমার ট্র্যাডিশনাল মিডল ক্লাস বাংলাদেশি ফ্যামিলি, আমাকে ফ্যামিলির একমাত্র ছেলে হওয়াতে আমাকে ফ্যামিলির সাপোর্ট দেওয়া লাগতো বাংলাদেশে। সো আই হ্যাড টু ইউজ মাই এভরি পেনি অ্যান্ড এভরি সেকেন্ড। I mean, hats off to you. মানে তুমি you have been a very responsible and committed person in all aspects of human life. I mean, তুমি ফ্যামিলিও দেখেছো, পড়াশোনাও কন্টিনিউ করেছো, পয়সা রোজগার করার জন্য দুটো জব করেছো, অ্যান্ড নো ওয়ান্ডার আজকে তুমি এই জায়গায় একটা সাকসেসফুল জায়গায় নিজের বিজনেসটাকে নিয়ে গেছো অ্যাজ এ সাকসেসফুল এন্টারপ্রেনার। I mean, lot of hard work behind it. I mean, I'm really inspired and amazed. তুমি তোমার বিজনেস সেট আপ করলে, তো বিজনেস কেমন চলছে? If you can touch few points on how how you established your business, and your highs and lows, like your struggles and achievements so far. বিজনেসটা প্রথমে যখন শুরু করলাম অ্যাডেলাইডে, তো তখন অ্যাকচুয়ালি প্রযুক্তি এতটা আগানো ছিল না, আমাকে স্ট্রাগল করতে হচ্ছিল। পেশেন্ট পাচ্ছিলাম, কিন্তু আমাকে যেহেতু অনেক দূরে এসে আমার মেন্টরের ওয়ার্কশপ ইউজ করে কাজ করতে হচ্ছিল। তো এটা একটা, এবং রেগুলার যেহেতু আরেকটা জব ছিল, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাভয়েড করার জন্য আমি খুব কেয়ারফুল ছিলাম, কশাস ছিলাম, যাতে আমার কারেন্ট জবের সমস্যা না হয়। তো এটা করতে গিয়ে বিজনেসটা যেভাবে নেওয়ার কথা সেভাবে নিতে পারছিলাম না। স্টিল আমি পেশেন্ট পাচ্ছিলাম, আমার লার্নিং হচ্ছিল, আর্নিং সেভাবে হচ্ছিল না। তো এর মধ্যে বিয়ে করার হলো, যে বাংলাদেশে গেলাম বিয়ে করার, আরো কমিটমেন্ট বেড়ে গেল। জি, তারপরে এসে আমাকে ফাইন্যান্সিয়াল প্রেশারটা আরও বেড়ে গেল। তারপরে আমি ফুল টাইমে আরেকটা জবে জয়েন করা লাগলো ইভিনিংয়ে, এবং এদিকে পার্ট টাইম করছি, শিখছি। তারপরে দেখলাম যে এটা একটু সহ্যের বাইরে চলে যাচ্ছে। তখন মনে হলো যে হয়তো বা অন্য কিছু করা যায় কিনা। ইন দ্য মিন টাইম মনে হলো যে অন্য কোথাও দেখি। তো লাকিলি তখন সিডনিতে একটা কোম্পানিতে জব পেয়ে গেলাম। এটা ছিল পেডিয়াট্রিক্স প্রফেশনেই। সো যেটা আমার সুবিধা ছিল যে শেখার সুযোগটা ছিল আর একটু বড় স্কেলে, এবং আমাকে এটা যেহেতু ন্যাশন ওয়াইড কোম্পানি, তো ওখানে সুযোগ ছিল যে নিজেকে আরেকটু প্রমাণ করার। তখন আমি আমার নিজের বিজনেসটাকে আপাতত বন্ধ রেখে আমি এই কোম্পানিতে জবে জয়েন করলাম। সিডনি চলে আসলাম 2012 সালের শেষের দিকে। ওকে। তো এখানে এসে আমাকে সুযোগ দেওয়া হলো যে প্যারামাটারদের যে ফ্ল্যাগশিপ স্টোর, এটার ম্যানেজার হিসেবে। কারণ আমার ইন্টারভিউটা ছিল জেনারেল ম্যানেজারের জন্য, কিন্তু ম্যানেজমেন্ট বলছিল তোমার এইজ এবং তোমার যেহেতু অস্ট্রেলিয়াতে মাত্র 3 বছর হলো, এবং এখানে সব স্টাফ হলো লোকাল, সো তোমার জন্য একটু চ্যালেঞ্জ হতে পারে, বাট স্টার্ট সামওয়্যার, বাট উইল কিপ অ্যান আই অন ইউ। তো লাকিলি 3 মাসের মাথায় যে জেনারেল ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছিল আমার পাশাপাশি, তার পারফরমেন্সের জন্য তাকে সরাই দেওয়া হলো। 3 মাস পরে আমাকে অ্যাক্টিং জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তো 6 মাস পরে পার্মানেন্ট করা হলো। তো এরপরে বেশ কিছু চ্যালেঞ্জিং প্রসেসে যাওয়ার মধ্যে গেল কোম্পানিটা। তো ওই সময়টাতে আমি আমার যে হিডেন লিডারশিপটাকে প্রমাণ করার সুযোগ পেলাম, যেটা আমি নিজেও জানতাম না যে এই ধরনের
তো আমার পুরো টিমে প্রায় 80 জনের মতো স্টাফ ছিল, আমি বাদে সবই অস্ট্রেলিয়ান লোকাল, এবং আমি ছিলাম যে মোস্ট ইয়ংগেস্ট ওই টিমের মধ্যে তখন। ওকে। তো ওই সময় আমার লিডারশিপটা দেখানোর সুযোগ হলো এবং সবাইকে খুব কাছে নেওয়ার সুযোগ হলো। এবং আমার বস খুব সারপ্রাইজ ছিল যে হি জাস্ট কেম ফ্রম অ্যানাদার কান্ট্রি সাচ ইয়ং এজ। তো তখন সে দ্রুত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার ডিসিশনটাকে প্রাধান্য দিয়েছিল। তো 1 বছরের মধ্যে কোম্পানির পুরো ডিজাস্টার লেভেলে চলে গিয়েছিল একটা ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন ডিসরাপশনের জন্য। একটা বড় ব্র্যান্ড যারা ডিস্ট্রিবিউট করতো, ওই ব্র্যান্ডটা হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল। তো এটা তখন অল্প সময়ের মধ্যে আপনার আমেরিকাতে গিয়ে আমি বসের সাথে গিয়ে আরও কয়েকটা ব্র্যান্ড আমরা অ্যাডপ্ট করলাম। ওইটার যে ওই এক্সিস্টিং ব্র্যান্ডটাকে রিপ্লেস করার জন্য যে স্পেসিফিকেশন প্লাস হেলথ বেনিফিট প্লাস ইন্স্যুরেন্সের লাইসেন্সিং থেকে শুরু করে আপনার এই জিনিসগুলো আমি খুব অল্প সময়তে সেট আপ করে ফেললাম। করার পরে কোম্পানিটা আবার ভালো করতে শুরু করলো। এই লার্নিংটা ছিল আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ক্যারিয়ারে, যে ইন্টারন্যাশনাল ফোকাস হওয়া এবং নিজের দায়িত্ব নিয়ে এবং সেটা যে কাজ হয়, আমার বিজনেস ডিসিশন যে ইফেক্টিভ, এটা প্রমাণ করার একটা ভালো সুযোগ ছিল আমার জন্য। ওই ডিজাস্টারটা আমার জন্য সাপে বর হয়ে গেল। তো এরপরে আরও নতুন নতুন দায়িত্ব পেলাম, নতুন স্টোর খোলা শুরু করলাম অস্ট্রেলিয়ার মধ্যে। আমাকে ওই সময় প্রচুর ট্রাভেল করা লাগতো, আজকে ব্রিসবেন, কালকে মেলবোর্ন, পরশুদিন অ্যাডেলাইড। তো পরের সপ্তাহে গেলো যে ইউএসএতে, পরের সপ্তাহে জার্মানিতে। তো ট্রাভেল করে এবং অনেক নেটওয়ার্ক, প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হলো। অ্যাট দ্য সেম টাইম আমি স্টিল আমার ক্লিনিক্যাল যে পার্টটা ছিল ওইটাও আমি সপ্তাহে 2 দিন অ্যাটলিস্ট ডেডিকেটেড রাখতাম পেশেন্ট দেখার জন্য। ইন দ্য মিনটাইম আমার হসপিটালগুলোর সাথে, বিশেষ করে সিডনির হসপিটালগুলোর সাথেও একটা ভালো সম্পর্ক হয়ে গেলো। তারপর এর মধ্যে অনেক পেশেন্ট ছিল যারা খুব হাই প্রোফাইল। আমার কাজ দেখে সামহাও তার পিক করলো যে হি ইজ ডেডিকেটেড। তো ওরা আমাকে ইন্সপায়ার করলো। এর মধ্যে একজন পেশেন্ট ছিল, হি ওয়াজ ওয়ান অফ দ্য টপ বিজনেস কনসালটেন্ট, এবং সে হসপিটালে আরপিএ থেকে, রয়্যাল প্রিন্স আলফ্রেড হসপিটাল থেকে তাকে রেফার করা ছিল আমার কাছে আসার জন্য। তো সে এসে আমাকে বললো যে হোয়াট ইউ আর ডুইং ইজ অ্যামেজিং, সো ইউ শুড নট বি সিটিং হিয়ার, ইউ শুড ডু সামথিং এলস, সো ইউ শুড ওন দ্য কোম্পানি, ইউ শুড নট বি ওয়ার্কিং হিয়ার। এটা ছিল আমার জন্য, যদি আমি কোম্পানি একটা ওন করি, বাট স্টিল এটা ছিল অ্যানাদার স্পার্কিং মোমেন্ট। এবং সে আমাকে বলতেছে আই শুড গিভ ইউর কোম্পানির নেম কমফোর্ট ফর দ্য ডাউন রোডেন। তো ইন্টারেস্টিং ছিল, এই স্লোগানটা আমি অনেক দিন ইউজ করেছি। ওকে, দ্যাটস রিয়েলি গুড যে তোমার লাইফে মানে টাইম টু টাইম ইন্সপায়ারিং পার্সোনালিটিরা অ্যাপিয়ার করেছে, যারা তোমার মোটিভেশন মানে উইচ অ্যাকচুয়ালি মোটিভেটেড ইউ টু গো টু দ্য নেক্সট স্টেপ। কারেক্ট, রাইট? তো বাটায় তো তোমার একটা নাইস প্রফেশনাল ক্যারিয়ার তুমি তৈরি করতে সাকসেসফুল হয়েছিলে, এবং অবভিয়াসলি ইউ আর ক্লাইম্বিং আপ দ্য কর্পোরেট লাডার, রাইট? সো ওই এত ভালো জব পজিশন ছেড়ে তুমি অস্ট্রেলিয়া কেন আসলে, বা এই ডিসিশনটা কেন নিলে? আচ্ছা, যেটা আমি বলতেছিলাম আগে যে বাট ফুড হেলথে আমার আগ্রহটা শুরু হয়েছিল আগে থেকেই, আর যেটা কিনা হাঁস ফ্রিজ ওই ধরনের প্রোডাক্ট ডেভেলপ করতে গিয়ে। তার আরেকটা স্পার্ক ছিল, আমি যখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আমি যখন ফুড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ি, অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ কলেজ অফ লেদার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যাট দ্য টাইম। এটা পরবর্তীতে এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডপ্ট করে নিয়েছে, যেটা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে। সো ওই সময় আমাদের এক টিচার্স, উনি লন্ডন থেকে মাস্টার্স করে আসলেন, এবং ওনার রিসার্চটা ছিল ডায়াবেটিক ফুডওয়্যার নিয়ে এবং ডায়াবেটিক ফুড কেয়ার। তো ওনার রিসার্চ পেপারটা পড়ে, ওর স্যারের নাম হলো ডক্টর মিজানুর রহমান, উনি এখন কানাডাতে আছেন। সো হি ওয়াজ ওয়ান অফ মাই ইন্সপিরেশন অ্যাট দ্য টাইম। ওনার থিসিসটা পড়ে আমার তখন আইডিয়া হলো যে ডায়াবেটিক ফুড কেয়ারের জন্য স্পেশাল ফুডওয়্যার হয়। সো ডায়াবেটিক ফুডওয়্যার নামটা আসলে ওনার থিসিসটা পড়ে আমার জানা, যখন আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো এটা আমার মাথার মধ্যে ছিল যে একটা আগ্রহের বিষয় ছিল। যখন হাঁস ফ্রিজ ডেভেলপ করতে গেলাম ফার্দার, তখনও দেখলাম যে না, ফুড হেলথের অনেক কিছু বিষয়, জুতার যেটা পারফরমেন্স বাড়ানোর জন্য বা কমফোর্ট বাড়ানোর জন্য, যেটা কিনা আলটিমেটলি প্রোডাক্টের সেল বেশি হবে। তো এই জিনিসগুলো আমাকে আরও উৎসাহিত করলো ফার্দার ডেভেলপ, এক্সপ্লোর করার জন্য। তো তখন আমার মনে হলো যে যেটা আমরা বাটাতে যেগুলো জুতা বানাচ্ছি, কিছু জুতা মানুষকে হেল্প করতেছে, মানে একটা মেজর রেঞ্জ মানুষের পায়ের উপকার করার থেকে সমস্যাই বেশি করতেছে। এবং যখন আমরা প্রোডাকশনে কাজ করতাম, তখন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সেলস আউটলেটগুলোতে পাঠানো হতো ট্রেনিংয়ের জন্য বা অবজার্ভ করার জন্য। এবং আমার যেহেতু জুতার আমার খুবই একটা প্যাশনের জায়গা, আমি সময় থাকলে এবং ছুটির দিনে হলেও দেখা গেছে আমার বাসার পাশে যে বাটার আউটলেটগুলো ছিল, ওখানে বসে থাকতাম, সেলসম্যানদের সাথে সময় কাটাতাম, দেখতাম যে কাস্টমার কী চাচ্ছে, কাস্টমার কোন পয়েন্টটা যে পারচেজ ডিসিশনটা ক্রিয়েট করতেছে, আইদার লুক অর কমফোর্ট। এবং যখন আমি জানি যে আমি জুতা নিয়ে পড়াশোনা করলাম, বন্ধুবান্ধব বা যেহেতু বাংলাদেশের আমাদের জনসংখ্যা অনেক, আত্মীয় স্বজন বা চেনা জানা মানুষের সংখ্যা অনেক বেশি, এবং যে কোনো সোশ্যাল সেট আপে
আমাকে দেখলেই সবাই জুতো নিয়ে কথা বলতে পছন্দ করে। সো এবং কার পায়ে কী সমস্যা আছে, কার জুতো কমফোর্টেবল, কার জুতো কমফোর্টেবল না, কার জুতোর আঠা খুলে গেছে, সব ধরনের গল্পই আগে চলে আসে আমাকে দেখলেই। কারণ আমরা দেখো সত্যি কথা বলতে আমরা শুধু কয়েকটা বড় বড় ব্র্যান্ডের নাম জানি, যেমন আমি ছোটবেলায় যখন স্কুলে যেতাম এবং আমার বন্ধু বান্ধব আমি যা দেখেছি যে সবাই বলতো বাটার স্কুল শু, রাইট? সবাই ওটা পরেই স্কুলে যেত, কারণ বাটার একটা ব্র্যান্ড নেম ছিল। বাট ফুড হেলথ এই সাবজেক্টে আমাদের নর্মাল পিপল দে ডোন্ট হ্যাভ মাচ নলেজ, কোনো আইডিয়া নেই, তাই তো? যে মানে যেমন আমাদের ফর এক্সাম্পল বায়োলজিক্যাল হেলথ এর ব্যাপারেও আমরা we have fair bit of knowledge like common people, কারোর যদি স্পেসিফিক কোনো ইন্টারেস্ট থাকে। মেন্টাল হেলথের বিষয়ে অ্যাওয়ারনেসটা এখন একটু বাড়ছে। ফুড হেলথ বা ডেন্টাল বা ওরাল হেলথ এগুলো মানে ইম্পর্টেন্স অলওয়েজ ওয়াজ লাইক অলওয়েজ নেগলেক্টেড, রাইট? তাই জন্য অবভিয়াসলি তোমার যেহেতু এটাতে রিসার্চ, তাই জন্য তোমাকে সবাই জিজ্ঞেস করে জিনিসটা। আর তুমি আমার মনে হয় খুব ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলো বলো যে মানে যেগুলো চট করে মাথায় আসবে না আর কি। কারেক্ট। হ্যাঁ, বাট এনিওয়ে সরি ফর দ্য ইন্টারজেকশন। অস্ট্রেলিয়া আসা না, ওখান থেকে তখন মনে হলো যে আমার আরও কিছু করা দরকার যেটা মোর মিনিংফুল। তো মনে হলো যে অনেক জুতা তো বানালাম, আমার সুপারভিশনে প্রতিদিন হাজার হাজার জুতা বানানো হতো। তখন আমি নিজেকেই প্রশ্ন করলাম যে এত হাজার হাজার জুতা বানাচ্ছে, এটা কতটা মানুষের পায়ের উপকার করতেছে, কতটা ক্ষতি করতেছে। তখন হলো আই নিড টু কম্পেনসেট ফর দ্যাট মাই মিস্টেক্স। সো তখন আসলে এক্সপ্লোর করা শুরু করলাম যে ফুড হেলথ নিয়ে আর কোথায় পড়া যায়। তো ইন দ্য মিন টাইম বাটাতে থাকা অবস্থাতে আমি ডায়াবেটিক ফুডওয়্যার নিয়ে কিছু রিসার্চ করে কিছু প্রোটোটাইপ বানালাম, যেটা আমার বস ইন্দোনেশিয়াতে বাটার যে ইন্টারন্যাশনাল যে টেকনিক্যাল কনফারেন্স ওখানে নিয়ে আসলো। তো ওইখানে উনি খুব ভালো ফিডব্যাক পেলেন। উনি বাংলাদেশে ব্যাক করে আমাদের কোম্পানি ম্যানেজার ছিলেন কানাডিয়ান, টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন ব্রিটিশ। তো সবাইকে নিয়ে উনি প্রাউডলি পুরো টিমকে জানালেন। সেটা আমার জন্য ইন্সপিরেশন ছিল। দেন আই ফিল ওকে আই শুড ডু মোর। তারপরে আমি ইন্টারনেটে ঘেটে দেখলাম যে ফুড হেলথ নিয়ে পড়াশোনা করা যায় আপনার ইউএসএতে, কানাডাতে, জার্মানি এবং অস্ট্রেলিয়াতে। তো আমার এক কাজিন থাকতেন অস্ট্রেলিয়াতে, উনি আমাকে ইন্সপায়ার করতেন যে তুই অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার সুযোগ পেলে। তো আমি তখন শুরু করলাম যে পড়াশোনার জন্য কোথায় ভালো হয়। ইন দ্য মিন টাইম আমার আমেরিকাতে আপনার নিউ ইয়র্কের একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ হয়ে গেলো, বাট সাবজেক্টটা ছিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কারণ ওটাতেই তখন সহজ ছিল। ইন দ্য মিন টাইম যেহেতু সুযোগ পেয়ে যাওয়ার পরেও কিন্তু আমার মনে ছিল যে আমার পড়তে হবে ফুড হেলথ নিয়ে। তো আমি অনেককেই ইমেল করতেছিলাম। তখন আমার এক মেন্টর অস্ট্রেলিয়া থেকে, তখন আমি তাকে চিনি না, বাট নাও হি ইজ মাই লাইফ লং মেন্টর, মিস্টার কার্ল হাইন্স শর্ট। উনি রিপ্লাই করলেন। তো উনি রিপ্লাই করার পরে দেখলাম যে আমি 5 লাইন লিখলে উনি 50 লাইন লিখতেছে। তো আমার জন্য খুব এটা ইন্টারেস্টিং ছিল যে ভদ্রলোক এত সময় দিচ্ছে। তো আমার আগ্রহ থেকে উনি আসলে সামহাও মনে করছিল যে না, একে আমাদের দরকার। তো ওনার রিপ্লাই দেওয়ার পরে আমি দেখলাম যে না, আসলে দিস ইজ দ্য আনএক্সপ্লোর্ড ওয়ার্ল্ড ফর মি। তখন আমি আসলে চিন্তা করলাম যে তাহলে আমি আমেরিকা না গিয়ে অস্ট্রেলিয়াতে কীভাবে আসতে পারি। দ্যাটস ভেরি গুড। কোন সাবজেক্টে তুমি এটা ছিল পেডোরথিক্স। তো লাকিলি যেহেতু আমি বাটা জব করতেছিলাম, ইন দ্য মিন টাইম আমার স্কিল মাইগ্রেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেল। তো তখন আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসাতে না এসে আমি স্কিল মাইগ্রেশনে অ্যাপ্লাই করে ফেললাম। আমেরিকার চ্যাপ্টারটা একটু ডিলে করে ইন দ্য মিন টাইম আমি MBA করতেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো MBAটাও শেষ হয়ে গেল, এদিকে স্কিল মাইগ্রেশনের ভিসা আমি পেয়ে গেলাম। দেন আমি অস্ট্রেলিয়াতে মুভ করলাম। দ্যাটস আ গ্রেট প্ল্যানিং, আই মিন ওয়েল ডান। সো ইন এ নাটশেল তোমার কোম্পানি কি কি সার্ভিস প্রোভাইড করে, মানে ফর মাই ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, আই মিন ইফ দে ওয়ান্ট টু ইউজ ইউর সার্ভিস, মানে কিভাবে তারা বেনিফিটেড হতে পারে? আচ্ছা, প্রাইমারিলি আমার ক্লিনিক্যাল সার্ভিসটা এটা সবার জন্য ওপেন, যেহেতু B2B সার্ভিসটা অর্থোজেনিক্স অনলি ফর ক্লিনিশিয়ানস। ওকে। সো ফ্রেন্ডস, ফ্যামিলি বা আমাদের ক্লোজ সার্কেল যারা আছে তাদের জন্য যেটা হতে পারে ফুড হেলথ অ্যাডভাইস, যে কি কি করলে পা ভালো থাকবে, কি ধরনের জুতা পরলে পা ভালো থাকবে, বা স্পেশাল একটু যদি ফুড হেলথ বেসিক্সটা আমাদের সাথে শেয়ার করো, আমার ভিউয়াররা শুনে হয়তো একটু ফুড হেলথের যেটা আমরা পা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত অঙ্গ এবং সবচেয়ে নেগলেক্টেড অঙ্গ। আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফুডওয়্যার ইউজ করি না বা বেয়ার ফুড থাকে। বেয়ার ফুড ইজ নট ব্যাড ফর ওয়েন ইউর হেলদি অর ওয়েন ইউর ইয়ং মেনলি। একটা সার্টেন এজের পরে যেটা আমরা কমপ্লেন কমনলি শুনি যে ওকে আমার পায়ে ব্যথা করতেছে, অনেকক্ষণ দাঁড়ায় রান্না করার পরে, অনেকক্ষণ দাঁড়ায় কাজ করার পরে পায়ে ব্যথা হচ্ছে, এটা মেকানিক্যাল প্রেশারের জন্য। সো এই ক্ষেত্রে বডি ওয়েট, তারপর কোন সারফেসে দাঁড়িয়ে আছেন, আপনি যদি টাইলসের উপরে দাঁড়ায় থাকেন বা উডেন ফ্লোরের উপরে,
তো এক্ষেত্রে যে হিল পেইনটা হয় এটা কমন, এভরি ওয়ান গোজ থ্রু দ্যাট। তো এক্ষেত্রে যদি অ্যাপ্রোপ্রিয়েট ফুটওয়্যার আর কুশন ফুটওয়্যার ইউজ করা হয় এবং ফুটওয়্যার যে ফিটিংটা যদি ভালো থাকে, তাহলে অনেক ফুট প্রবলেম যেখানে হয়, যেমন বানিয়ন হতে পারে, ফুটে ফ্র্যাকচার হতে পারে, তারপর যদি ডায়াবেটিস থাকে সেখানে প্রেশারের জন্য আলসার হতে পারে, এই ধরনের জিনিসগুলো থেকে আপনার রেহাই পাওয়া যেতে পারে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য ফুড প্রবলেম বা আলসার হওয়াটা, এটা 30-35% পেশেন্টরাই যাদের ডায়াবেটিসের তাদের আলসার হয়, এটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স। তো এক্ষেত্রে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফুটওয়্যার হয় এবং ফিটিংটা যদি রাইট না হয়, যেটা হলো অ্যাটলিস্ট 70-80% পিপলের রং সাইজ শু পরে, এটা কমন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো এই ক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিস থাকে, নিউরোপ্যাথি থাকে, ব্লাড সার্কুলেশনের প্রবলেম থাকে, এবং এই ব্যক্তি যদি ওই 70-80%-এর মধ্যে থাকে, তাহলে তার আলসার হওয়ার রিস্কটা অনেক বেড়ে যায় পায়, এবং হলে ইনফেকশন হয়ে গেলে এবং পাটা কেটে ফেলতে হয়। সো এই ক্ষেত্রে যে অ্যাডভাইসটা দরকার এবং যে ফুড অ্যাওয়ারনেসটা দরকার, এটা আমরা দিতে পারি। এটা ওপেন ফর এভরিওয়ান। মানে আজকের পডকাস্টে তুমি অনেকটাই অ্যাওয়ারনেস মানে স্প্রেড করেছো। ধরো ফর এক্সাম্পল আ নর্মাল পার্সন, আমরা যখন যাই আমাদের ফুটওয়্যার লাগবে, যেটা আমাদের ভালো লাগে সেটাই আমরা কিনে নিই, আমরা সাইজটা ম্যাচ করে কিনে নিই, আমরা অত ইনভেস্টিগেট করি না whether it's fitting properly. I mean at a basic level we'll check that the size fits me and that's why I buy it, right? বাট এই অ্যাওয়ারনেসগুলো হয়তো আমাদের মধ্যে নেই বিকজ আমাদের সাবজেক্ট নলেজ নেই। সো আমি যদি একটা নর্মাল জুতো কিনতে যাই, রাইট, সো হোয়াট আর দ্য টপ 3 things that I should check before buying a footwear? ফার্স্ট থিং যে ফিটিংটা, আপনি যখন পড়তেছেন হিলটা আপনার পাটা হিল থেকে বেরো আসতেছে কিনা, এবং যতটা ক্লোজড ইন হয় ভালো। যদি আপনি হাঁটার জন্য বা অফিসের কাজের জন্য ইউজ করেন তাহলে ক্লোজড ইন হওয়াটা ভালো, এবং ফিটিংটা হচ্ছে কিনা, লেংথ এবং উইথ, যেখানে পায়ের বুড়ো আঙ্গুলের গোড়া এবং ছোট আঙ্গুলের গোড়া এই দুই জায়গাটাতে ফিটিংটা ঠিক মতো হচ্ছে কিনা, খুব চেপে আছে কিনা। চেপে থাকলে সেটা ভবিষ্যতে প্রবলেম ক্রিয়েট করবে, আর্থ্রাইটিস থেকে শুরু করে অন্যান্য যে বোন স্ট্রাকচারের প্রবলেম এখান থেকে শুরু হয়। যেটা কিনা মেয়েদের ক্ষেত্রে যখন ফ্যাশন শুটা ইউজ করে হাই হিল, আপনার যে 4 ফুটে বা সামনের আঙ্গুলগুলোতে প্রবলেমটা শুরু হয়, একটা মেজর প্রেশার অনেক বেশি থাকে এবং স্কুইজড হয়ে থাকে। সো পায়ের আঙ্গুলগুলো যদি রিল্যাক্স থাকে, আপনি খালি পায়ে থাকলে আঙ্গুলটা যেরকম রিল্যাক্স থাকবে, জুতা পরলে আপনার ওরকম হলে অ্যাটলিস্ট কাছাকাছি থাকে, এটা ইম্পর্টেন্ট। এই ওয়েটটা মেনটেন করা যায় এবং কিছুটা কুশন হওয়া। যদি সার্ফেসটা বটম সার্ফেসটা একদমই হার্ড হয়, এটা আপনার যে প্লান্টার ফ্যাসিলিটিস, যেটাকে আমরা হিল পেইন বলি বা পায়ের তলা ব্যথা, এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করে। এবং যদি ডায়াবেটিস বা আর্থ্রাইটিস অন্যান্য প্রবলেম থাকে, ব্লাড সার্কুলেশন থাকে, তাহলে এটা আরও বড় প্রবলেমের দিকে লিড করবে। সো কুশন থাকাটা এবং ফিটিং হওয়াটা এবং ম্যাটেরিয়ালসটা ব্রিদেবল হওয়াটা, হতে পারে লেদার, হতে পারে টেক্সটাইল, হতে পারে বাট ব্রিদেবল, যাতে এমন কোনো সিনথেটিকের জুতা না হয় যেটা কিনা ভেতরে যে ঘাম এবং বাতাস চলাচলটা বন্ধ করে দেয়, এটা বিপজ্জনক হতে পারে পায়ের জন্য। ওকে, তাহলে ইজ ইট ফেয়ার টু সে যে যত স্টাইলিশ ফুটওয়্যার হবে ততটাই ফুট হেলথ কম্প্রোমাইজড? মোস্ট কেসেস। এখন অবশ্য ফুটওয়্যার ব্র্যান্ডগুলো ইনোভেট করতেছে, বাট আনটিল লাস্ট 2-3 ইয়ার্স ফ্যাশনেবল মানে হলো পায়ের জন্য পানিশমেন্ট, এটা ছিল কমন থিং। এবং পাকে পানিশ করতে পারলেই মনে হচ্ছে ফ্যাশনটা বেশি। বাট যেটা মনে হচ্ছে, আপনার যদি পা যদি কমফোর্টেবল থাকে, ইউর ফেস গ্লো অটোমেটিক্যালি, দেন ইউ লুক স্মার্টার। মোস্ট পিপল মেক মিস্টেক দে। That's a different way of looking at footwear. Okay, so your smile and happy face is the biggest fashion. এক্স্যাক্টলি, বিকজ আমরা জেনারেলি দেখেছি যে খুব স্টাইলিশ জুতো পরলে পা ব্যথা করে, বাট দেখতে ভালো লাগে, কারেক্ট, রাইট, বাট সেখানে তো অবভিয়াসলি কম্প্রোমাইজই হচ্ছে। কারেক্ট। সো তুমি ঢাকায় এলে, রাইট, সো ঢাকায় তুমি কোন সাবজেক্টে এনরোল করলে? আমি সরকারি বিজ্ঞান কলেজে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেছি। ওকে, তো তারপরে আপনার ইউনিভার্সিটির জন্য চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তো ওখানে কিছুদিন আমি ফিজিক্সে পড়ার পরে তারপরে মনে হলো যে একটু নতুন কিছু করি, তখন ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার আবার ট্রান্সফার করলাম। এটা ছিল বাংলাদেশের ফার্স্ট ডিগ্রি, আমরাই ফার্স্ট ব্যাচ। সো এটা একটু আমার জন্য এক্সাইটিং ছিল, যেটা ফুটওয়্যারের সাথে ফ্যাশন ডিজাইন আছে, তারপরে কম্পিউটার ডিজাইনটা ছিল, তারপরে কিছুটা ফুড হেলথের বিষয়টা জড়িত ছিল, এবং নতুন সাবজেক্ট, এই জন্য আমার বেশ কিউরিয়াসিটি ছিল। তখন আমি সাডেনলি ফিজিক্স থেকে ফুড হেলথ বা ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইটার ইনফরমেশন বা এটার মোটিভেশন কি ছিল? যে আমার অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে পুশ ছিল যে মেডিসিন পড়া, তো মেডিকেলের জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম কোনো কিছু না বুঝেই। তো যেটা হয়েছিল, আমার রেজাল্টও
ভালো ছিল এনাফ মেডিকেলে চান্স পাওয়ার জন্য, কিন্তু একটা দুর্ঘটনা ছিল যেটা ছিল অলৌকিক দুর্ঘটনা, সেটার জন্য আমি প্রথমবার মেডিকেলে চান্স পাইনি। আমার অল্প কিছুর জন্য মিস হয়ে গেছে, কারণ আমি পরীক্ষার হলে গিয়ে হল খুঁজে পাচ্ছিলাম না, যেটা আমার পাশের কলেজেই। সো মনে হচ্ছিল একটা মিরাকল গাইডলাইন ছিল যে ইউ শুড নট বি এ ডক্টর। সো আমাকে এবং আমার পাশের বন্ধুরা যারা ছিল সবাই মেডিসিনে হয়ে গেছে, আমি ছাড়া। তো ওইটা একটা মেন্টালি শকিং ছিল, মেনে নেওয়া, জীবনে প্রথম কোনো কিছু না পাওয়া। হয়তো দেখো ওটাই হয়তো একটা আই মিন বলে না যে এভরিথিং হ্যাপেন্স ফর এ গুড রিজন। আজকে যে তুমি যেই জায়গায় আছো, যেই সাবজেক্ট নিয়ে রিসার্চ করেছো, আজকে তুমি এত সাকসেসফুল হয়েছো, মেবি তুমি মেডিকেল পড়লে হয়তো সেটা করা হতো না, এতটা এক্সপ্লোর করা হতো না, এই পথে আসা হতো না, সামথিং ইউনিক করা হতো না। কারেক্ট, তাই না? কারেক্ট। তো ওকে, সো ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়লে, ডিগ্রি কমপ্লিট করলে, ওখানে কি বাংলাদেশে চাকরি করেছিলে? হ্যাঁ, আমি পড়াশোনার সাথে সাথেই একটা ইন্টারন্যাশনাল সেলস কোম্পানিতে জব করতেছিলাম। যখন আমি ফাইনালে পরীক্ষা শেষ করার পরে এখানে 6 মাস করলাম, তারপরে যখন পরীক্ষা শেষ রেজাল্ট হলো, তারপরে আমি বাটা শুতে জয়েন করলাম। বাটা বাংলাদেশের একটা ধামরাই প্রোডাকশনে, যেটা ওদের যেটা প্রিমিয়াম প্রোডাক্ট রেঞ্জ ছিল, আমি 3 মাসের মধ্যে ওইটার ইনচার্জ হয়ে গেলাম। তারপরে ম্যানেজমেন্ট আমাকে আপনার ফিউচার লিডারশিপ প্রোগ্রামের আওতাতে বেশ কিছু অ্যাডভান্স ট্রেনিংও করালো। এরপর অনেক চ্যালেঞ্জিং জার্নিটা ছিল, যেটা বাংলাদেশ থেকে অনেকগুলি প্রোডাক্ট, বিশেষ করে হাঁস পাপিস এই ধরনের ব্র্যান্ডের ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইউএসএতে এক্সপোর্ট, এই জিনিসগুলির অনেকগুলো চ্যালেঞ্জ চলে আসলো, যেটাকে আমাকে একের পর এক নিতে হলো। তো ওখানে 3.5 বছর ছিলাম। সময়টা খুবই চ্যালেঞ্জিং ছিল এবং খুবই এনজয়েবল ছিল, বাট ওইটা আমাকে অনেক কিছু শিখেছে। আচ্ছা, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে যে বাটার তো ডিফারেন্ট রেঞ্জের শু পাওয়া যায়। জি। তো নর্মাল রেঞ্জ আর হাঁস পাপির মধ্যে ডিফারেন্সটা কি? হাঁস পাপি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেটা বাটা এশিয়ার জন্য লাইসেন্স করা। সো হাঁস পাপি ইজ মোর কমফোর্ট ফিচার নিয়ে আসছে, ফুড হেলথের কিছুটা টাচ আছে এটার মধ্যে। সো ওখান থেকে অ্যাকচুয়ালি আমার কিছুটা আগ্রহ ছিল, যেটা আমি এখন যেটা করতেছি, যে ওই হাঁস পাপিজের ডেভেলপমেন্টের দায়িত্বটা পাওয়ার পরে আমাকে আরও ফুড হেলথ নিয়ে আরও ডিটেলসে যেতে হলো। তখন আমি আসলে যে পেট্রোথিক্স যেটা আমি এখন করতেছি, বা ফুড হেলথ নিয়ে যে আরও কিছু করা যায়, ওটার একটা স্পার্ক ছিল ওইটা। না, আমি ছোটবেলা থেকে যাদেরই দেখেছি, লাইক আমার বাবা, মামা, কাকুরা, যারা হাঁস পাপিস পড়তে শুরু করেছে, তারা খুব অ্যাপ্রিসিয়েট করে জিনিসটাকে, যে দে আর ভেরি হ্যাপি উইথ দ্য প্রোডাক্ট। ইটস ভেরি সফট, ইটস লাইক ইটস মোর কমফর্ট while walking. So customer experience was, quite different from a normal Bata shoe. That's the reason I asked this question. এখানে যদি আপনাকে আমি ইন্ডাস্ট্রি সিক্রেটটা বলি, এটা হলো শু লাস্টটা হলো যেই মডেলের উপরে জুতা বানানো হয়। সো বাটা যেহেতু ইন্টারন্যাশনাল কোম্পানি, প্রথমে অনেকগুলো মডেলই আসে আপনার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আর এর মধ্যে ইতালিয়ান ফ্যাশনের একটা ইনফ্লুয়েন্স আছে। কিন্তু যেটা ফুড শেপটা কিন্তু ডিফারেন্ট। যেমন আমরা সাউথ এশিয়ান পিপল, আমাদের বডি স্ট্রাকচার, আমাদের ইটিং হ্যাবিট, এনভায়রনমেন্টের জন্য আমাদের যে হাঁটাটা, এটা তো ডিফারেন্ট। আমরা খালি পায়ে থাকি বা খালি পায়ে হাঁটি এনভায়রনমেন্টের জন্য, পায়ে গরম লাগে এটার জন্য। সো কমনলি যদি আমরা ফুড স্ট্রাকচার দেখি, আমাদের সাউথ এশিয়ান পিপলদের পা চওড়া, আর ইউরোপিয়ান যারা কোল্ড কান্ট্রিজের, ওরা জন্ম থেকে ওরা জুতো পরে, ক্লোজ শু পরে। সো ওদের পাটা রিলেটিভলি ন্যারো। সো যখন এই মডেলটা করা হয় ওদের পায়ের উপর ভিত্তি করে, এবং সেটার উপরে জুতো বানানো হয় আমাদের দেশের মানুষদের জন্য, তখন ফিট হচ্ছে না। আপনি 5 ফুট 7 ইঞ্চি দুজন মানুষ, একজন ইউরোপিয়ান যার কিনা বডি স্লিম, আর আমাদের একজন যদি সাবকন্টিনেন্টের কেউ হয়, যে কিনা বিরিয়ানি খাচ্ছে রেগুলার, মিষ্টি খাচ্ছে রেগুলার, তাকে যদি আপনি ওই সেম প্যান্টটা পরে যান, দেন তো হচ্ছে না, তার কোমরের মাপ তো হচ্ছে না। জুতার ক্ষেত্রে তাই হচ্ছে। ওই ইউরোপিয়ানের পায়ের মডেলের উপরে যে জুতা বানিয়ে আপনি সাউথ এশিয়ান কাউকে পড়াচ্ছেন, সো আসলে তো তখন ফিটিংটা হচ্ছে না। দেখতে হয়তো সুন্দর লাগতেছে, হয়তো জোর করে কিছুক্ষণ পড়তেছে, কিন্তু যখন হয়েছে কখন জুতা খুলে ফেলবো সেই সময়ের জন্য ওয়েট করতেছে। দেন আপনার এটা একটা সিক্রেট। কিন্তু হাসপাতাল যেটা হয়েছে, ওরা একটু ওয়াইড মডেলের উপরে করে, আর ওদের যে ম্যাটেরিয়াল সিলেকশনটার ক্ষেত্রে কিছুটা সফট কুশন ইউজ করা হয়, তারপরে লেদারগুলি একটু সফট নেওয়া হয়। এটা ছিল বেসিক। সো আমরা যদি চিন্তা করি যে ফ্যাশন শু এবং কমফোর্ট শুয়ের যে আর্লি স্টেজে যে প্যারামিটার্সগুলি দরকার হয়, এটা হাসপাতাল মিট করে। সো যে কোনো এটা কমফোর্টেবল। থ্যাংক ইউ রাশেদ, এটা শেয়ার করার জন্য, আর আমার কিছু ডাউটস ছিল ক্লারিফাই করার জন্য। আমার মনে হয় আমাদের ভিউয়ারদের জন্য এটা ইটস এ গুড পিস অফ ইনফরমেশন। তো আমরা এখন আমাদের পডকাস্টের লাস্ট সেকশনে চলে এসেছি। এখানে একটা জেনারেলি একটা ফান গেম হয়ে থাকে, উইচ ইজ এ র্যাপিড ফায়ার। ওকে, সো আমি তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, এন্ড যেটাই তোমার মাথায় আসবে, জাস্ট স্পিক আউট ইউর মাইন্ড। সো হোয়াট ইজ ইউর গো টু ফুড
ফুড হিসেবে আমি লাইক করি ট্র্যাডিশনাল বাংলাদেশি খাবার। ওকে। এটা বিশেষ করে আমার যেহেতু প্রচুর ট্রাভেল করতে হয়, অ্যাট দ্য সেম টাইম আমার মাইন্ড ওপেন, আমি যে কোনো দেশের খাবারই সেটা যদি আমার কালচারের সাথে যায় আমি ট্রাই করতে পছন্দ করি। এবং যে কোনো জায়গায় গেলে আগে প্রথমেই আমি করি যে লোকাল ফুডটা টেস্ট করা। 2-3 দিন চলে গেলে তখন মাথায় চাড়া দেয় যে বাংলাদেশি খাবার খেতে হবে। সো সেটা হোক বিশেষ করে ডিম ভুনা, এবং যদি যেটা মসুরির ডাল, এটা আমার মাথা খারাপ করার মতো একটা খাবার। কয়েকদিন অন্য দেশি খাবার খেতে কমফর্ট ফুড আর কি। জি। ওকে। সো এটা আর ট্র্যাডিশনাল যে বাংলাদেশি বিরিয়ানি ওকে, বাট ভাজি সবজি এবং ডিম পেঁয়াজ মরিচ বেশি দিয়ে ডিম ভাজা এটা আমার পছন্দের খাবার। ওকে, দ্যাটস গ্রেট। তোমার কাছে সাকসেসের মিনিং কি? সাকসেস অ্যাকচুয়ালি ইটস এ বিগার ডেফিনিশন। আপনার সাকসেসটা প্রফেশনালি আপনি আইডল হবেন বা অন্য কারোর জন্য ইন্সপিরেশন হবেন, দ্যাটস ওয়ান পার্ট। দেন ইউ নিড টু বি এ গুড সোশ্যাল পারসন, যেটা কিনা অন্যের জন্য লার্নিং হবে, এবং অ্যাট দ্য সেম টাইম স্পিরিচুয়ালি, বিকজ যে সৃষ্টিকর্তা তার কাছে যে আমার যে দায়বদ্ধতা সেটা ফুলফিল করাটাও ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট। তো সেটাকে ইগনোর করা যাবে না। এটা যদি মেনটেন করা যায়, সোশ্যালি যদি আপনার ইম্প্যাক্টফুল হওয়া যায়, এবং নিজেকে সাপোর্ট করা, ফ্যামিলিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, এবং যদি অন্য কাউকে মোটিভেট করার মতো একটা পার্সোনালিটি রেখে যাওয়া যায়, দ্যাটস সাকসেস। ভেরি ওয়েল সেড, আই এম রিয়েলি ইমপ্রেসড। তোমার লাইফ নিয়ে যদি একটা সিনেমা করা হয়, সেটার টাইটেল কি হবে? এটা ভেবে বলতে পারো, ইউ ক্যান বি ক্রিয়েটিভ। এটা হতে পারে যে a journey from Underchur to Sydney. Very nice. It was really nice talking to you, Syed. Thank you for sharing such, insightful information. I am 100% sure that it will benefit me and my viewers. And I wish you all the success for your future. Thank you for your time, and thank you for inviting me.